গল্প আমার বাহুডোরে আবদ্ধ তুমি। লেখনীতে নুসাইবা জান্নাত আরহা। গল্প পর্ব 2। ডাইনিং টেবিলের উপরে থাকা কাঁচের গ্লাসটা ঠাস করে মেঝেতে পড়ে যাওয়ার চারপাশে ঝনঝন আওয়াজ তুলে কাঁচের টুকরোগুলো পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রাগে আদৃশের সর্বাঙ্গ কাঁপতে থাকে। ইতিমধ্যে তার মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে ক্রোধে। পাশে থাকা কাঁচের গ্লাসটা এইমাত্র ভেঙেছে আদৃশ। ভাঙা কাঁচের টুকরো হাতে লাগায় বেশ খানিকটা হাত কেটে যায় তার। হাত থেকে চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। আদৃশের এমন রাগ দেখে হতবিহ্বল হয়ে পড়ে আলভি। ওর এমন রাগ এর আগে কখনো দেখেনি আলভি। এমনটা হবে জানলে সে আদৃশকে থাপ্পড় মারত না। আলভি অনেকটা রাগের বশবর্তী হয়ে থাপ্পড় মেরে বসেছে আদৃশকে। নিজের বোনকে নিয়ে এমন উলটপালট কথা কোনো ভাই সহ্য করতে পারে এসব? অরণ্য বেশ অবাক হয় নিজের ভাইয়ের এমন আচরণে। টেবিলের ওপর ধাম মেরে কয়েকটা ঘুষি মারে আদৃশ। অরণি গিয়ে আটকে ফেলে। অরণি ধমকের সহিত বলল, কি পাগলামো শুরু করছিস তুই? হাত কেটে রক্ত পড়ছে তো। বন্ধ কর তোর এসব পাগলামি। যা বলবি ঠিকঠাক করে বল, অযথা ঝামেলা করিস না। কথাটা বলেই হন্তদন্ত হয়ে ফার্স্ট এড বক্স আনতে যায়। নিজ কক্ষ থেকে অরণি ব্যান্ডেজ করে দেয় আদৃশের হাত। অরণি আদৃশের গালে আলতো থাপ্পড় মেরে বলল, কতটা হাত কেটে গেছে খেয়াল আছে কি কোনো? অরণির কথাতে অসহায় চাউনিতে তাকায় আদৃশ। সহসায় কণ্ঠে বলল, ওরা কেউ আমায় বিশ্বাস করবে না আপু, বলেও লাভ হবে না হয়তো। দেখো, আমার পুরো কথা না শুনেই আমাকে থাপ্পড় মারতেও দুবার ভাবলো না আলবি। আজ আমার সবচেয়ে কাছের বন্ধু বিশ্বাস করছে না আমায়। এখন তো নিজের উপর নিজেরই রাগ হচ্ছে আমার। অরণি আশ্বস্ত করে আদৃশকে। আদৃশ ভরসা পায় একটু। এই একটা মানুষ তার একমাত্র ভরসার স্থান, তার আপন বড় বোন অরণি। উঠে দাঁড়িয়ে আলভির কাছে গিয়ে কোনো বনিতা ছাড়াই আদৃশ বলল, আলভি, তুই আমায় ভুল বুঝছিস। হ্যাঁ মানছি, আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় ছিল না আমার। তোদের সামনে বড় বিপদ। তোরা যাদেরকে আপন ভেবে নিজ বাসায় আশ্রয় দিয়েছিস তারাই তোদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আদৃশের কথা শুনে ব্রকুচকে তাকায় আলবি। সন্দেহের সহিত বলে ওঠে, আবারও নিজের দোষ ঢাকতে মিথ্যের আশ্রয় নিচ্ছিস বুঝি? আদৃশের রাগ হয় ভীষণ। টেবিল চাপড়ে জোর গলায় বলল, আরে নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু তুই কেন বুঝতে চাইছিস না? তোর চাচি আর চাচাতো বোন যারাই মূল কালপ্রিট, তারাই তো। আদৃশের কথা শেষ হওয়ার আগেই আলবি থামিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, খবরদার ওদের সম্পর্কে একটা বাজে কথাও বলবি না। বলে দিলাম, উনি শুধু আমার চাচি নন, আমার দ্বিতীয় মা। নিজের দোষ ঢাকার জন্য এখন আমার চাচি আর আমার জারার নামে মিথ্যে অপবাদ দিতে তোর লজ্জা করছে না? তোকে বিশ্বাস করে আমি প্রথমবার ঠকেছি, কিন্তু দ্বিতীয়বার আর এই একই ভুল করব না আমি। আদৃশ এবার তেড়ে যায় আলবির কাছে। অরণি ধরে ফেলে আটকানোর চেষ্টা করে, কিন্তু আদৃশকে কিছুই থামানো যাচ্ছে না। আদৃশ এবার চিৎকার করে বলে ওঠে, তোরা দুই ভাই বোনই মাথা মোটা। আচ্ছা, মেহরুনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুই তুই কি কিছুই বুঝতে পারিস না? আর কিভাবে বললে বুঝবি তুই? মেহরুনের ফোন বাজছিল বলে ফোনটা রিসিভ করে ফোন কথা বলতে বলতেই রুমের ব্যালকনিতে পা বাড়ায়। কথা বলার এক পর্যায়ে হঠাৎ নিচে এত চিৎকার চেঁচামেচি আর কাচের কোনো কিছু ভাঙার শব্দে কিছুটা ঘাবড়ে যায় মেহরুন। ফোনটা কেটে দিয়ে তাই দ্রুত পদে নিচে নেমে আসে। মেহরুনকে নিচে নামতে দেখে আদৃশ মেহরুনের কাছে এসে তাকে তার রুমে আসতে বলল। মেহরুন দ্বিধায় পড়ে যায়, এজন্য চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। আদৃশ কিছু দূরে যাওয়ার পর যখন দেখে মেহরুন এখনও আসেনি, তখন পেছন ফিরে ব্রু কুচকে ধমকের সুরে বলে ওঠে, কি হলো, আমার রুমে আসতে বললাম না তোমায়? শুনতে পাওনি নাকি? কিন্তু মেহরুন তার জায়গা থেকে এক চুল পরিমাণেও নড়ে না। এটা দেখে আদৃশ আরও রেগে যায়। আর কিছু বলার জন্য উদ্যত হতেই আলবি বলে ওঠে, মেহু, এখানে আর এক মুহূর্ত নয়, তুই আমার সঙ্গে বাড়ি চল এখনই। ভাইয়ের কথা শুনে মেহরুন আরও বেশি দ্বিধাদ্বন্দ্বে নিপতিত হয়। আলবি আরও একবার বলার সাথে সাথে যাওয়ার জন্য উদ্যত হতে আদৃশ চিৎকার করে বলে ওঠে, মেহরুন, আর এক পা যদি সামনে আগাও তাহলে কিন্তু খুব
খারাপ হয়ে যাবে বলে রাখলাম। আলবি আদৃশের দিকে এক পলক তাকিয়ে মেহরুনের হাত ধরে সামনের দিকে যেতে থাকে। আদৃশ দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে মেহরুনের। থমকে যায় মেহরুন। মেহরুন এবার বেশ বিরক্তি নিয়ে বলল, আমার হাত ছাড়ো না আপনি। ছাড়বো না। কী করবে তুমি? আদৃশ নির্লিপ্তভাবে জবাব দেয়। আবারও আলবি যখন মেহরুনের হাত ধরে নিয়ে যেতে চাইল, তখন ওই একটা টানে মেহরুনকে নিজের সাথে মিশিয়ে নেয় আদৃশ। ফলে মেহরুন হকচকিয়ে যায়। আলবি অবাক হয়ে তাকায় ওদের দিকে। আদৃশ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, মেহরুন আমার বিবাহিতা স্ত্রী। ও এখানে আমার সাথেই থাকবে। আমি ব্যতীত ওকে জোর করার অধিকার কারো নেই। আমিও দেখে নেব কে আমার কাছ থেকে আমার বউকে সরিয়ে নেয়। মেহরুন ক্রুদ্ধ গলায় বলে ওঠে, আমি মানি না এই বিয়ে। আপনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে আমার পরিবারকে আলাদা করেছেন। এখন আমার ভাইকেও কেন আলাদা করতে চাইছেন আমার কাছ থেকে? আপনি বড্ড খারাপ মানুষ। এজন্য আপনার মতো মানুষকে দেখলেই আমার ঘেন্না হয় ভীষণ। আদৃশ শক্ত করে চেপে ধরে মেহরুনকে। মেহরুন কুকিয়ে ওঠে। আদৃশ আর এক মুহূর্ত সময় অপচয় না করে মেহরুনকে হঠাৎ কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে চলে যায়। আলবি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। অরণি মনে মনে বলে, মেহরুনের কপালে কী আছে কে জানে। ঠাস করে বেশ কিছুটা জোরে শব্দ করে দরজাটা আটকে দেয় আদৃশ। মেহরুনকে বিছানায় আলতো করে বসিয়ে দেয়। মেহরুন ভয়ে জড়সড় হয়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণে চুপটি করে বসে থাকে। তীর তীর করে তার লাল গোলাপের পাপড়ির মতো ওষ্ঠধর চেপে কেঁপে উঠতে থাকে। কিছুক্ষণ পর পর আদৃশ এক পা করে এগিয়ে এসে মেহরুনের পাশে বসে। মেহরুনের চোখে অশ্রু টলমল করছে। আদৃশ তা দেখে সযত্নে মুছে দেয়। গালটা টেনে দিয়ে মুচকি হেসে বলল, বোকা মেয়ে, কাঁদছো কেন তুমি? মেহরুন এবার ফুপিয়ে কেঁদে উঠে। আদৃশ বুঝতে পেরে নিজের বুকে জুড়ে নেয় মেহরুনকে। মেহরুন আদৃশ হতে ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে। আদৃশ ছেড়ে দেয় মেহরুনকে। ক্রন্দনরত মেহরুনের থুতনিতে আলতোভাবে হাত রেখে মুখের কাছে মুখ এনে আড়ষ্ট কণ্ঠে বলল, একবার যখন আমার জালে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছ, তখন আমি হতে এত সহজে তোমার নিস্তার মিলবে না মেহরুন। কারণ আমার বাহুডুরে আবদ্ধ তুমি। আমার মৃত্যুর আগ পর্যন্ত কিছুতেই তুমি ছাড়া পাবে না আমার থেকে। মেহরুন স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে আদৃশের পানে। দেয়ালঘড়িতে ঘন্টা মিনিট কাটা টিকটিক করে আওয়াজ তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা বাজতে প্রায় মিনিট 3 মতো বাকি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খানিক বাদে বিজলি চমকাচ্ছে। সেই সাথে প্রচণ্ড দমকা হাওয়া বইছে। আকাশে ঘন কালো মেঘ জমেছে। বাতাসের তাণ্ডবে কিছুক্ষণ পর পর জানালার পর্দাগুলো উড়ে চলছে। বিছানার পাশে ফিরতেই মেহরুনের জায়গায় হাত পড়তেই অনুভব করলো বিছানায় নেই মেহরুন। দরফরিয়ে উঠে বসে আদৃশ। বাইরে থেকে আসা রোড লাইটের মৃদু আলোয় রুমের জমাট বাঁধা অন্ধকার ভাবটা মিলিয়ে যেন কিছুটা এদিক ওদিক চোখ বুলায়, কিন্তু কোথাও মেহরুনের ছায়াও মেলে না। এত রাতে মেয়েটা গেল কোথায় তবে ভেবে চিন্তিত হয় পরে আদৃশ। বিছানা ছেড়ে উঠে যায় সে। বিদ্যুৎ না থাকায় বেড সাইডের টেবিল হতে টর্চ লাইটটা হাতড়ে নেয় সে। আলো জ্বালিয়ে ব্যালকনির পথে পা বাড়ায়। সেখানে গিয়েও হতাশ হতে হয়। না, মেহরুন নেই সেখানে। বাসার অন্যান্য ঘরগুলোতে খুঁজল, কিন্তু না, কোথাও মেহরুনকে। এবার আদৃশ বেশ চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ ছাদে কারো নূপুরের পদধ্বনির আওয়াজ শুনতে পায় আদৃশ। দেরি না করে তাই দ্রুত পদে ছাদের পথে পা বাড়ায়। ছাদে গিয়ে মেহরুনকে দেখে থমকে যায় আদৃশ। চোখের দৃষ্টি শীতল হয়ে যায় তার। সামনে আর এক পা আগাতে পারে না সে। এত রাতে কাউকে কিছু না বলে পাগলের মতো বৃষ্টিতে ভেস্তে আসার কারণে যে মেহরুনকে বকবে বা কিছু বলবে তা আর হলো কই। সেখানেই সেটাই দাঁড়িয়ে মনোমুগ্ধকর রূপসী মানবীকে মুগ্ধ নয়নে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। মেরুন রঙের একটা 3 পিস পরে বৃষ্টিতে ভিজছে মেহরুন। ফলে ভিজে যাওয়া জামাটা মেহরুনের গায়ের সাথে একদম লেপ্টে আছে। চোখে মুখে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে অবিরত। ফলে তার সৌন্দর্য যেন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চোখ বন্ধ করে আনন্দে হাত পা ছড়িয়ে বৃষ্টির সামনে ভিজতে চলেছে মেহরুন। কোমর অবধি খোলা লম্বা ঘন চুলগুলো ভিজে টপ টপ করে পানি ঝরছে। এক মনে বৃষ্টিতে ভেজার কারণে আদৃশকে খেয়াল করেনি মেহরুন। মেহরুন তো তার আপন মনে বৃষ্টিতে ভিজতেই ব্যস্ত।
এবার হুঁশ ফিরেছে আদৃশের। এত রাত্রে যে বৃষ্টিতে ভেজার কারণে মেহরুনের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে, সেই আশঙ্কায় আদৃশ মেহরুনকে ডাক দেয়। মেহরুন চমকে পেছনে তাকায়। আদৃশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অনেক তো ভিজেছ, এখন আর ভিজতে হবে না মেহরুন। যতটুকু ভিজেছ তাতে করে ঠান্ডা বসে যাবে। নিজে চলো এবার। মেহরুন অনুনয়ের সুরে বলল, আর একটু থাকি না, ভালোই তো লাগছে বৃষ্টিতে ভিজতে। আদৃশ আপত্তি জানায়। মেহরুন ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎই গগন বিদারী মেঘ গর্জন। মেহরুন ভয়ে দৌড়ে চলে আসতে নিলেই পিছলে পড়ে যেতে নেয়, ধরে ফেলে আদৃশ। মেহরুন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই বুঝি পড়ে গেল সে? কিন্তু না, সে পড়েনি। পিটপিট করে চোখ মেলতেই দেখল আদৃশ মেহরুনকে ধরে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেহরুন। আদৃশ এবার কিছুটা ধমকের সুরে বলল, দেখেও চলতে পারো না মেয়ে? তাল সামলাতে না পেরে পিছলে যখন পড়তেই যাও, তাহলে বৃষ্টিতে ভিজলে আসলো কেন? আমি না থাকলে তো আজ কোমর ভেঙে বসে থাকতে। বলেই আদৃশ ছেড়ে দেয় মেহরুনকে। আদৃশের কথায় কোনো পাত্তা না দিয়ে সুযোগ পেতে আবারও দৌড়ে চলে যায় বৃষ্টিতে ভেজার জন্য মেহরুন। ততক্ষণে অবশ্য বৃষ্টির তোর কমেছে কিছুটা। সাথে সাথে আদৃশও মেহরুনের পিছু পিছু ছুটে চলে। দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে আদৃশকে দেখে ফিক করে হেসে ফেলে মেহরুন। হঠাৎই একজোড়া কালো হাত এসে মেহরুনকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। মেহরুন ভয়ে চিৎকার করে উঠে। আদৃশ ছুটে চলে সেদিক পানে, কিন্তু পথে যেন ফুরোচ্ছে না। আশ্চর্য, মেহরুন হতে তার কয়েক কদমের ব্যবধান ছিল, তাহলে সে মেহরুনকে ধরতে পারছে না কেন? মেহরুন চিৎকার করে কাঁদতে কাঁদতে আদৃশকে বলল, আমায় বাঁচান আদৃশ, ওরা আমায় বাঁচতে দেবে না। আদৃশ ছুটে চলে সেদিকে, কিন্তু তার আগেই চোখের সামনে মেহরুনকে জমাট বাঁধা অন্ধকারের চাদরে মুড়িয়ে নেয়। কোথাও কোনো অস্তিত্ব পাওয়া যায় না আর মেহরুনের। মেহরুন বলে চিৎকার করে ওঠে আদৃশ। ঘুমের মধ্যে চিৎকার করতে করতে ধর ফিরিয়ে উঠে বসে আদৃশ। হালকা ঠান্ডার মধ্যে সে অবিরত ঘেমে চলেছে আর সাথে সামনে হাঁপাচ্ছে। আদৃশের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় মেহরুনের। দ্রুত উঠে বসে সে। আদৃশকে এমন করতে দেখে মেহরুন চিন্তিত সুরে বলল, কি হয়েছে আপনার? মাঝরাতে এমন করে চিৎকার করছেন কেন? নিজের পাশে মেহরুনকে সুস্থ স্বাভাবিক দেখে স্বস্তি ফিরে পায় আদৃশ। তাহলে একটু আগে যা হয়েছিল তা কি স্বপ্ন ছিল? কি সাংঘাতিক স্বপ্ন! আর একটু হলে তো প্রাণ পাখি উড়ে যেত। তারপর 3বার থতো দেয় বুকে। তবু ভয়ের রেশটা যেন এখনও কাটেনি আদৃশের। এখনও সে যেন একটা ঘোরের মধ্যে আছে। ইতিমধ্যে চোখের পানি চলে এসেছে তার। মেহরুন বুঝতে পারে না কি হয়েছে আদৃশের। আদৃশের এমন অবস্থা দেখে মেহরুন আবারও বলল, আপনি এমন ঘামছেন কেন? পানি খাবেন? কি হয়েছে আপনার? আদৃশ মেহরুনের দুগালে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো মেহরুন? কিছু হয়নি তো তোমার? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না তুমি। মেহরুন এবার বেশ বুঝতে পারছে আদৃশ হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, যে কারণে ভয় পেয়েছে ভীষণ। বেচার জন্য মায়া হয় মেহরুনের। কি ভয়টাই না পেয়েছে আদৃশ। তবুও আদৃশের কথায় ভুল ধরতে চিন্তিত ভঙ্গিতে গালে হাত দিয়ে বলল, নিজে ভয় পেয়ে আমায় বলছেন আমি যেন ভয় না পাই? আদৃশ কিছু বলে না। মেহরুন যে সুযোগ বুঝে তাকে নিয়ে মশকরা করছে তা বুঝতে অসুবিধা হয় না তার। মেহরুনের দিকে এক পলক তাকিয়ে শক্ত করে মেহরুনকে জড়িয়ে নেয় নিজের বুকে। মেহরুন বোকা বনে যায় আদৃশের এমন কাণ্ডে। না চাওয়া সত্ত্বেও আদৃশের পিঠে হাত বুলিয়ে দেয় মেহরুন। আদৃশকে অনেক কষ্টে শান্ত করে পানি খাইয়ে শুয়ে দেয় সে। মাঝরাতে উঠে আদৃশের এমন পাগলামি দেখে মেহরুন কপাল চাপড়ে তাই মনে মনে বলল, শেষমেশ কোনো পাগলের পাল্লায় পড়লাম। সারা রাত এপাশ ওপাশ করে দু চোখের পাতা এক করতে পারছে না আলবি। মাথায় রাজ্যের চিন্তা থাকলে কি আর ঘুম আসে কারো চোখে? ছোটবেলায় বন্ধুর এমন বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছে না সে। মেহরুনের আবার কোনো ক্ষতি করে না বসে আদৃশ। এসব চিন্তা করতে করতে মাথা ধরে আসছে যেন আলবির। আলবিকে অরণি অনেকবার তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সে থাকেনি। সোজা বাড়ি এসে নিজের কক্ষে চলে গেছে। রাতের খাবারটুকু মুখে তুলেনি পর্যন্ত। মেহরুন চলে যাওয়ার পর বাড়ির থমথমে পরিবেশটা কাটেনি এখনও। সব মিলে প্রচুর বিরক্ত সে। কপালে একা ঠেকিয়ে তাই শুয়ে আছে বিছানায়। এমন সময় রুমে প্রবেশ করে কেউ। অন্ধকারে ছায়ামূর্তির মুখ স্পষ্ট বোঝা যায় না। ছায়ামূর্তিটি ধীরে পায়ে আলবির দিকে এগিয়ে আসতে থাকে।
সারা রাত এপাশ ওপাশ করে দু চোখের পাতা এক করতে পারেনি আলবি। মাথায় রাজ্যের চিন্তা থাকলে কি আর। রুমে কারো উপস্থিতি টের পেতেই চোখ মেলে সেই দিকে তাকায় আলবি। এই অসময়ে মেহনত আকবরের আগমনে আলবি কিছুটা অবাক হয়ে উঠে বসে চিন্তিত গলায় শোধায়, কোনো কি সমস্যা হয়েছে বাবা? মেহনত আকবর মাথা নাড়ালেন। ছেলের পাশে বসতে বসতে তিনি বললেন, কখন এলে তুমি? টেরও তো পেলাম না। এসেছে তো প্রায় ঘন্টাখানিক হবে বোধ হয়। খেয়েছ? কিছু খাইনি বললে হয়তো বাবা চিন্তায় পড়তে পারে, এজন্য আলবি মাথা নাড়িয়ে সায় জানায়। কথা ঘোরাতে তাই প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা বাবা, আমার কিছু জানার ছিল। কি বলো? হঠাৎই এভাবে তাড়াহুড়া করে আদ্রিদির সাথে মেহর বিয়ে কেন দিলে? এমনকি আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না? কিন্তু কেন? মেহনত আকবর কিছু সময় চুপ করে রইলেন। ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ওরা দুজন দুজনকে ভালোবাসে। তবে মেহরুন আমায় এ বিষয়ে কোনো কথা বলেনি। ও যদি আমায় আগে থেকে বলতো তাহলে তো আর জল এত দূর গড়াতো না। শুধু শুধু অশান্তি ডেকে আনার কি কোনো মানে ছিল? আলবি বিস্ময়কর চাহনিতে তাকায় মেহনত আকবরের দিকে। কণ্ঠে অবাকতা এনে বলল, কি বলছো এসব? ওরা একে অপরকে ভালোবাসতো? ইম্পসিবল। আদৃশ বলেছে তোমায় এসব? মেহনত আকবর মাথা নেড়ে সায় জানায়। আলবি গম্ভীর কণ্ঠে বলল, আদৃশ একটা বেঈমান, মিথ্যাবাদী। ওর কথা কোনো বিশ্বাস করলে তুমি? ও আমায় না থাকার সুযোগ নিয়েছে। আমি থাকলে এমন কিছুই হতো না। খুব শীঘ্রই মেহু আর আদৃশের ডিভোর্সের ব্যবস্থা করে ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে আনবো আমি। দরকার পড়লে ওর অনেক বড় জায়গায় ধুমধাম করে বিয়ে দেবো আমি। মেহনত একবার ছুটে গেলেন, জারিতে বললেন, ভুলে যেও না আমি এখনও বেঁচে আছি। আমার থেকে বেশি বুঝতে যেও না। আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আদৃশের সাথে মেহরুন ভালো থাকবে। আলবি চুপচাপ করে বসে থাকে। মেহনত আকবর নিজেকে স্বাভাবিক করে বললেন, হ্যাঁ, আদৃশ অবশ্যই অন্যায় করেছে, কিন্তু তবু বলছি, আদৃশকে ভুল বুঝো না। ও যা করেছে তা তোমাদের ভালোর জন্যই করেছে। ও বলেছে আমায় সব। বাহ, এত কিছুর পরে ওকে ভুল বুঝবো না? চমৎকার। আসলে তোমরা কি করতে চাইছো? আমার বোনের জীবনটাকে একেবারে শেষ করে দিতে কি, তাই তো? মেহনত আকবর আলবির মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। আলবির কথার উত্তর না দিয়ে তিনি নিজের মতো করে বললেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? যারা আর নাজিয়াকে এ বাড়িতে ঠাঁই দেওয়া। আলবি বিস্ময় নিয়ে তাকায় মেহনত আকবরের দিকে। তার বাবা কি সব আবুল তাবুল বলছে? গাম্ভীর্যতা ঠিক রেখে তিনি আবারও বললেন, আমার ছোট ভাইটা হঠাৎ মারা যাওয়ায় মা মেয়ে সম্পূর্ণ একা হয়ে পড়ে। তাদের থাকা খাওয়ার কোনো জো ছিল না। কারো দুয়ারে ঠাঁই মেলেনি। শেষমেশ এসব দেখে তোমার মায়ের মনে ভীষণ মায়া হয়। তখন তাদের আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু কে জানতো তারাই আমাদের উপকারের প্রতিদান স্বরূপ পেছন থেকে ছুরি বসাবে। আলবি অবাক হয়ে বলল, মানে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাবা। দাঁড়াও, সব বুঝিয়ে বলছি। মেহরুনের সাথে আদৃশের বিয়েটা আমি এমনি এমনি দিইনি, দিতে বাধ্য হয়েছি এক প্রকার। প্রথমে মেহরুনকে ভুল বুঝলেও আসলে দোষটা মেহরুনের নয়, আদৃশের প্ল্যান ছিল সব। আলবি চলে যায়। মাঝপথে মেহনত আকবরকে থামিয়ে বলল, দেখছো, আমি বলছিলাম না ও একটা লম্পট? আমার বোনের নামে মিথ্যা অপবাদ দিয়েছে ও। ওটা তো ওর অভিনয় ছিল। আলবি রেগে বলে ওঠে, ও তো মস্ত বড় এক অভিনেতা, নইলে আমার বিশ্বাস নিয়ে ও সিনেমিনি খেলতো না। আমার পুরো কথা তো আগে শেষ করতে দাও, তারপর কথা বলো। মেহনত আকবর কিছু বলার জন্য উদ্যত হতেই দরজার ওপরে কারো ছায়ামূর্তির নজরে আসে তার। থেমে যায় তিনি, উঠে সেই পথে পা বাড়ান। আলবি শুধু অবাকের উপর অবাক হচ্ছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। দরজা খুলতেই ভূত দেখার মতো চমকে ওঠে যারা। মেহনত আকবর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন যারার দিকে। দমকের সুরে বলেন, এত রাতে এখানে কি করছো তুমি? ভয়ে কেঁপে ওঠে যারা। আমতা আমতা করে বলল, না মানে আসলে আলবি ভাইয়াকে একটু দেখতে এসেছিলাম। এত রাতে আলবিকে দেখতে তুমি কি করবে? যারা কি উত্তর দেবে ভেবে পায় না। দাঁত দিয়ে সামনে নখ কামড়াতে থাকে সে। মেহনত আকবর এবার গাড় ফিরে আলবির দিকে তাকিয়ে বললেন, তুমি কি যারাকে ডেকেছো? আলবি ব্রকুচকে বলল, কই না তো, ওকে কেন আমি ডাকতে যাব? যারা আরও বেশি ঘাবড়ে যায়। এবার সে কি করবে? যারাকে ঘামতে থেকে মেহনত আকবর বললেন, এই ঠান্ডায় এত ঘামছো কেন তুমি? না মানে কিছু না, আমি এখন যাই তবে। যারা ভয়ে আমতা আমতা করে কোনো মতে কথাটা বলে। মায়ের
কথা মতোই তাকে আলবির রুমের সামনে আসতে হয়েছে, কিন্তু তার চাচাতো ভাইয়ের রুমে যে তার চাচাও থাকবে তা জানা ছিল না যারার। আর কোনো উপায় খুঁজে না পেয়ে তাই দৌড়ে চলে যায় নিজের রুমে। জারার চলে যাওয়ার দিকে মেহনত আকবর ব্রুকুসকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, ওকে থামাতে চাইলেও পরে কি মনে করে আর থামালেন না। আলবির পাশে গিয়ে পুনরায় বসলেন তিনি। আলবি জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? যারা এত রাতে তোমার রুমের সামনে কি করতে এসেছিল সেটাই ভীষণভাবে ভাবিয়ে তুলছে আমাকে। হয়তো কিছু বলতে এসেছিল, তুমিও না সামান্য একটা বিষয় নিয়ে কেন এত ভাবো? যদি কিছু বলারই থাকতো তাহলে ও ভয়ে দৌড়ে কেন চলে গেল? আর আমাকে ভূত দেখার মতো চমকে বা উঠলে কেন? হয়তো তোমায় দেখে ভয় পেয়েছে ও, এমনিতেও ও বেশ ভয় পায় তোমাকে। তাছাড়া আমি, মেহু আর যারা, আমরা তিনজন মিলে কত গল্প করে রাত পার করেছি। এত রাত আর নতুন কিছু না। আর রইল ভয় পাওয়া, এত রাতে সাদা পাঞ্জাবি পরে আসো, এটা দেখলে তো যে কেউ ভূত ভেবে চমকাবে, এটাই তো স্বাভাবিক। তুমি ওরা খামোখা কী সব আবোল তাবোল বকছো? ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। কথাটা বলে হেসে ওঠে আলবি। মেহনত আকবর চুপচাপ তাকিয়ে থাকে আলবির দিকে। চলে যেতে যেতে তিনি বললেন, চোখ কান খোলা রাখে, সাবধানে থেকো, নিজে খেয়াল নিজে রেখো। মানুষের বিপদে কিন্তু বলে কয়ে আসে না। যার ভুক্তভুক্তি মেহরুন, তুমিও ওর পথে পা পারিও না। আলবি বুঝতে পারে না বাবার কথার মর্মার্থ। ফ্যাল ফ্যাল করে তাই চেয়ে থাকে বাবার মুখের দিকে। মনে মনে সে বলল, বাবার নির্ঘাত প্রেশার বেড়েছে, নয়তো পেট খারাপ। তা না হলে এমন উদ্ভট কথা কেন বলবে? সেসব কথার আগামাতা কিছু নেই। মেহনত আকবর দীর্ঘশ্বাস ছেড়ে চলে এলেন। মনে মনে বললেন, তোমার কপালে শনি আছে আলবি, এতটা অবুঝ হলে চলবে কিভাবে? তার ছেলে মেয়ে দুটো কতটা বোকা, সহজ সরল, তাদের পক্ষে তো এদের এসব ছলচাতুরি ধরাও সম্ভব নয়। এই ভেবে তিনি চিন্তায় নিষ্পেষিত হচ্ছেন। তার এখন সত্যি যারা আর নাজিরা সুলতানাকে সন্দেহ হচ্ছে। তবে কি আদৃশই সত্যি মেহরুনের জন্য? তো তাও আদৃশ ছিল, আলবির কি হবে তবে? আকাশে সূর্যিমামা উঠে পড়েছে, ঘণ্টাখানিক হতে চলল, বেলা হয়েছে যথেষ্ট। মুখশ্রিত তীব্র রৌদ্র পড়তেই পিটপিট করে চোখ মেলে তাকায়। আর মোড়া ভেঙে উঠে বসে মেহরুন। হাই তুলতে তুলতে দেয়াল ঘড়ির দিকে নজর পড়তে দেখে ঘন্টা মিনিটের কাঁটা সকাল 10টা ছুঁই ছুঁই। তড়ি গড়ে গড়ে উঠে ফ্রেশ হয়ে নেয় সে। পুরো রুমে চোখ বুলিয়ে আদৃশকে নজরও পড়ে না মেহরুনের। আপনা আপনি তাই কপালে যত কিঞ্চিত ভাঁজ পড়ে তার। এদিক ওদিক তাকাতে তাকাতে রান্নাঘরের দিকে চলে আসে মেহরুন। অরণি রান্না করছে। মেহরুনকে দেখতে পেয়ে অরণি বাঁকা হেসে বলল, ঘুম ভাঙল তবে মহারানীর। মেহরুন ইতস্তত বোধ করে। তার বিবাহিতা বান্ধবীর কাছ থেকে সে শুনছে বাড়ির বউদের নাকি ঘরের সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়। পান থেকে চুন খসলে নাকি তার খেসারতও দিতে হয়। শাশুড়িরা তো আসনেই, ননদরাও নাকি ভুল ধরার জন্য উৎপেতে বসে থাকে। আর এদিকে সে কিনা বাড়ির বউ হয়েও বেলা 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়েছে। অথচ অরণি ননদ হওয়া সত্ত্বেও তার সাথে খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার করছে। দুদিন হতে চলল মেহরুন এ বাড়িতে বউ হয়ে এসেছে, কিন্তু তাকে এ পর্যন্ত একটা কাজও করতে দেয়নি নরণি। সব নিজ হাতে সামলে নিয়েছে। এসব ভেবে মেহরুন চোখে জল আসে। অরণের মতো এমন একটা ননদ পেয়েছে, সে নিজেকে ভাগ্যবতী মনে করছে। মেহরুনের দিকে এক পলক তাকিয়ে অরণি আবার বলল, চুপ করে আসো যে, মন খারাপ তোমার? আদৃশের সাথে আবার ঝগড়া হয়েছে বুঝি? দাঁড়াও, বাসায় আসুক বাদরটা, ওকে আচ্ছা করে বকুনি দিয়ে দেব। কষ্ট পেও না তুমি। মেহরুন চোখের কোণে জলে থাকা পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। হালকা হেসে বলল, না না, তেমন কিছু হয়নি আপু, তুমি না অনেক ভালো, তোমায় একটু জড়িয়ে ধরতে পারি? অরণির কাছ থেকে অনুমতি পাওয়ার আগেই অরণিকে জড়িয়ে ধরে মেহরুন। সকাল সকাল মেহরুনের এমন পাগলামি দেখে হেসে ফেলে অরণি। মাথায় হাত বুলিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, হঠাৎ জড়িয়ে ধরছো যে, মতলবটা কি শুনি তোমার? মেহরুন হেসে বলল, আজকের রান্নাটা আমি করি আপু। ব্যস্ত হাতে পরোটা ভাজতে ভাজতেই অরণি বলল, আগে সকালের নাস্তাটা তো সারো, তারপর পরেরটা পরে না হয় দেখবে। মেহরুন মাথা নেড়ে সায় জানায়। হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলে উঠল, ওনাকে দেখছি না যে, কোথায় গেছেন উনি? আদেশের কথা জিজ্ঞেস করছো?
মেহরুন ইতস্তত করে মাথা নাড়ে। অরণি ওর দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তার মানুষ গিয়েছে হয়তো হসপিটালে। ওটা তো ওর ঘর বাড়ি। হসপিটাল ছেড়ে বাড়ি থেকে সে কতক্ষণও খেয়ে বেরিয়েছেন উনি? অরণি আক্ষেপের সুরে বলল, না, সকালের নাস্তাটাও তো করে গেল না ছেলেটা। কত করে বললাম, কে শুনে কার কথা। আজ নাকি তার ইমার্জেন্সি অপারেশন পড়েছে, সেই জন্যই তো তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো সকাল সকাল। উনি তাহলে খাননি? না খেলে তো অসুস্থ হয়ে পড়বেন। অরণি মেহরুনের দিকে সরু চোখে তাকিয়ে মিটিমিটি হাসে। তা দেখে মেহরুন আমতা আমতা করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, না মানে আসলে সকাল থেকে দেখছি না তো, এজন্য জিজ্ঞেস করেছি আর কি। বুঝেছি, থাক, বলতে হবে না আর। সামনাসামনি তুমি যতই আদৃশকে অপছন্দ করো না কেন, মনে মনে ঠিকই ওকে ভালোবাসো তুমি। তা তুমি স্বীকার করো আর না করো, এটাই সত্যি। অর্ণের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে মেহরুন। মনে মনে সে বলে, ভালো তো বাসতাম তাকে, তবে কি সেই ভালোবাসা পাওয়ার আদৌ যোগ্য সে? অর্ণি আর মেহরুন টুকটাক কথাবার্তা বলতে বলতে সকালের নাস্তাটা সেরে ফেলে। অর্ণের ফোন আসায় অর্ণি নিজের কক্ষের ব্যালকনিতে চলে যায়। এদিকে মেহরুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেয়ালে টানিয়ে রাখা ছবিটার দিকে, যেখানে মা বাবা আর ভাই বোনের একটি আদর্শ সুখী পরিবার দেখা যাচ্ছে। ছবিতে থাকা মেয়েটা অর্ণি আর ছেলেটা আদৃশ, অথচ ছবিতে থাকা বাকি দুজন গত হয়েছেন তো বছরখানেক আগেই। ধরের বুকে পড়ে রইল মা বাবাহীন এতিম দুই ভাই বোন আদৃশ আর অরণি। নিজের রুমে থাকা জিনিসপত্র সব ভাঙচুর করতে ব্যস্ত যারা। ক্রোধে তার শরীর যেন জ্বলে যাচ্ছে। তার প্রথম প্ল্যান মাঝপথে এসে জল ঢেলে দিল আদৃশ, এবার দ্বিতীয় প্ল্যান জলা ঢেলে দিল মেহনত আকবর। নাজিয়া সুলতানা কিছুতেই মেয়েটাকে যেন শান্ত করতে পারছেন না। মাথায় হাত বুলিয়ে বলেন, শান্ত হতে, কিন্তু যারা শান্ত হয় না। রাতে কিছু না বললেও সকালে এসে যারা এবং নাজিয়া সুলতানাকে কড়া কথা শুনিয়ে দিয়ে যান মেহনত আকবর। তার কড়া নির্দেশ, রাতের বেলায় যেন ভুলক্রমেও আলবির কক্ষের ত্রিসীমানায় যারার ছায়াও না মেলে। যদিও এ কথার নড়চড় বা অমান্য হয়, তাহলে তার পা ভেঙে দেওয়া হবে। এই কথা শুনে আরও বেশি রেগে যায় যারা। আর তারপরে শুরু হয়ে তার এমন তাণ্ডব। নাজিয়া সুলতানার হাত ঝাঁকিয়ে উত্তেজিত কণ্ঠে যারা বলল, এবার কি হবে মা? শেষ পথটাও বন্ধ করে দিল ওই বুড়োটা। নাজিয়া সুলতানা গালে হাত দিয়ে ভাবেন, তার মাথাতে এই মুহূর্তে কিছু আসছে না। যারা আগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। নাজিয়া সুলতানা চেয়েও আটকাতে পারে না মেয়েকে। বরাবরের মতো এবারেও এই অপারেশনটা সাকসেসফুল হয়েছে আদৃশ। নিজের কেবিনে এসে চেয়ারে হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিয়েছে চেয়ারের উপর। সকাল থেকে পেটে দানা পানিও পড়েনি তার, এজন্য মাথাটা বেশ ঝিমঝিম করছে। ক্লান্ত ভঙ্গিতে রফিককে ডাকলো, সকালে কিছু খাওয়া হয়নি আমার, ক্ষুধা পেয়েছে, তাই খাবার নিয়ে এসো রফিক। রফিক মাথা নেড়ে চলে যায় খাবার আনতে। 15 মিনিটের মধ্যে খাবার নিয়ে হাজির হয় রফিক। আদৃশ রফিককে দেখে হাসে। রফিক সারাদিন অনেক খাটাখাটি করে, ছেলেটাকে দেখলে বড় মায়া হয় তার। রফিক, বসো, খেয়ে নাও। না স্যার, আমি খাবো না, আপনি খেলেই আমার খাওয়া হয়ে যাবে। ভ্রুকুচকে তাকায় আদৃশ, গম্ভীর গলায় বলল, তুমি আমার মুখের উপর কথা বলছো রফিক, যা বলেছি তাই করো, কুইক, ফাস্ট নাও। অগত্যা রফিক আর কোনো কথা না বাড়িয়ে আদৃশের সাথে খেয়ে নেয়। রফিক মনে মনে দোয়া করে আদৃশের জন্য, সারা যেন খুব সুখী হয়, যেন খুব সুখী একটা পরিবার হয়। বাকি পেশেন্টদের দেখতে দুপুর করে প্রায় বিকেল হয়ে যায়। রোগী দেখা শেষ করে রফিককে নিয়ে বেরিয়ে পড়ে আদৃশ। এখন আর হসপিটালে ভালো লাগে না তার। বাসায় সুন্দরী বউ রেখে কেই বা বাইরে থাকতে পারে। কথাটা ভেবে আনমনে হাসলো আদৃশ। গাড়ির পাশে দাঁড়িয়ে রফিককে সব বুঝিয়ে দিচ্ছিল আদৃশ। এমন সময় কেউ একজন এসে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল আদৃশ ভাইয়া। গাড়ি ফিরে দেখে ব্রু কুচকে তাকায় আদৃশ। এই অসময় এখানে যারাকে দেখে মেজাজ সপ্তম আকাশে চড়ে গেছে তার। এই মেয়েটাকে দেখলেই প্রচণ্ড রাগ হয় আদৃশের। ততক্ষণে রফিকও চলে যায় নিজের কাজে। যারা আদৃশের দিকে এগিয়ে আসতে আসতে আকুতি পড়া কণ্ঠে বলল, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম আদৃশ ভাইয়া, বিশ্বাস করুন, কিন্তু আপনি আমার ভালোবাসা কেন বুঝলেন না? আদৃশ ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে বলে কি এসব? এর মধ্যে কি বিন্দুমাত্র আত্মসম্মানবোধের ছিটেফোঁটাও নেই নাকি?
সেদিন যেভাবে অপমান করে তাড়িয়ে দিল, তারপর তো আদৃশের সামনে আর আসাই উচিত না যারার। রাগে দাঁত চেপে আদৃশ বলল, এই মেয়ে, তোমার লজ্জা করে না নিজের চাচাতো বোনের স্বামীকে উল্টাপাল্টা কথা বলতে? ভালোবাসি বলতে লজ্জা কিসের? আমি আপনাকে আগে থেকে ভালোবাসতাম, কিন্তু তা বলার সুযোগ হলো কই? তার আগেই তো আপনি মেহেরুনকে বিয়ে করে ফেললেন। মেহেরুনের মধ্যে কি এমন পেলেন যা আমার মধ্যে নেই? শুনুন, মেহেরুন আপনাকে একটু ভালোবাসে না। ওকে ছেড়ে দিয়ে নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে ঠাটিয়ে দুটো চর বসিয়ে দিল জারার গালে। গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আদৃশের দিকে যারা। আদৃশ চিৎকার করে বলে উঠল, মেহেরুন আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি ওকে ভালোবাসি, এটাই সত্য। ওকে আমি চাই, সেটা যে কোনো মূল্যে হোক। আর তুমি ভাবলে কিভাবে ওকে আমি ছেড়ে দেব? নেভার। পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, তবু মেহেরুনকে ছাড়বো না আমি। আর কি যেন বলছিলে? মেহেরুনের মধ্যে কি এমন আছে? মেহেরুনের মধ্যে আছে আত্মসম্মান বোধ, মান অপমান বোধ, যা তোমার মতো থার্ড ক্লাস দু পয়সার নির্লজ্জ আশ্রিতা মেয়ের মধ্যে নেই। লজ্জা করলো না মেহেরুনের বাসায় আশ্রিতা হয়ে মেহেরুনের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে? তোমার মতো মেয়ের তো মেহেরুনের পায়ের নখের যোগ্যতাও নেই। তুমি 10 বার জন্মালেও ওর মতো হতে পারবে না কখনোই। আদৃশের কথা শুনে হাউমাউ করে কেঁদে ওঠার বদলে ক্রোধ হাসল যারা। চড়ার প্রতিশোধ তো নিয়েই ছাড়বে সে। আদৃশকে বরবাদ করতে পারলে তবে তার শান্তি মিলবে। ব্যালকনি হতে চাপা কান্নার আওয়াজ মেরে অরণ্যের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল মেহেরুন। হঠাৎ এই কান্নার করুণ সুর কর্ণ করে ঠেকতেই পা থেমে যায় তার। 7 পাঁচ না ভেবেই অরণ্যের রুমের পথে পা বাড়ায় মেহেরুন। আদৃশের কথা শুনে হাউমাউ করে কেঁদে ওঠার বদলে ক্রুর হাসলো যারা। সে এখানে প্ল্যান করেই এসেছে। একবার আদৃশ তাকে ধোঁকা দিয়েছে, এবার সে এমন চাল চালবে যে আদৃশ তার কথা শুনতে বাধ্য হবে। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল যারা। লোকজন তেমন একটা নেই বললেই চলে, এখনই তো সুযোগ। এবার নিজের গায়ের উপর থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে সে। যারা মনে মনে ভাবতে থাকে, পুরুষ মানুষ তো সৌন্দর্যের পূজারী, আর দেহের পাগল হয়। সোজা কথায় কাজ না হলে দেহের প্রলোভন দেখিয়ে যদি আটকে রাখা যায়। আদৃশ এবার ঠিক হয়ে আটকাবে, কথাটা ভেবেই হেসে ওঠে যারা। সত্যি নিজের বুদ্ধির তারিফ করতে হয়। আদৃশের দিকে তাকিয়ে বাঁকা হেসে যারা বলে, এবার এবার কি না করবেন মিস্টার আদৃশ খান? আদৃশ হতভম্ব হয়ে তাকিয়ে দেখে যারার কর্মকাণ্ড ঘৃণায় গা ঘিন ঘিন করছে তার। এই মেয়েটা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? এক পলক তাকিয়েই পরখ করে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় আদৃশ। চলে যেতে নিলে আদৃশের হাত ধরে আটকে দেয় যারা। জারি মেরে নিজের হাত ছাড়িয়ে নেয় আদৃশ। যারা মুখটা বাঁকিয়ে বলল, কি হলো, উত্তর দিলেন না যে? আমায় কি ভালো লাগেনি আপনার? আর কি করলে ভালো লাগবে? আপনি চাইলে আপনার জন্য বিলিয়ে দিতে পারে আমার পুরো দেহ। কথাটা শেষ করার পূর্বেই ঠাস করে থাপ্পড় পড়ে জারার গালে। আদৃশের দেহ থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে তাল সামলাতে না পেরে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে। যারা পিচঢালে রাস্তার উপর পড়ে যাওয়াতে কারণে তার হাত আর মুখের বেশ খানিকটা অংশ ছিলে যায়। যারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে আদৃশের দিকে, যার জন্য যে তার মহামূল্যবান সম্ভ্রম পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই কিনা তাকে এভাবে আঘাত করে ক্ষতবিক্ষত করতে পারল। ভেবে কেঁদে ওঠে যারা। আদৃশ নিজের হাতটাকে মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। চিৎকার করে বলে ওঠে, তোদের মতো মেয়েদের শরীরের প্রতি আকৃষ্ট হয় কাপুরুষেরা, কোনো পুরুষ নয়। তুই কি ভেবেছিস তোর শরীরের পরিবর্তন দেখে আকৃষ্ট করবি আমায়? কখনোই তা সম্ভব নয়। তোর মতো ডাস্টবিনের কিটদের দিকে ফিরেও তাকায় না এই আদৃশ। আদৃশের কথা শুনে যারা কাঁদতে কাঁদতে বলল, কেন আপনি আমায় বুঝলেন না আদৃশ? কি দোষ ছিল আমার? আদৃশ তার ছেলের হাসি হেসে বলল, কি দোষ করিসনি তুই? লজ্জা করলো না নিজের চাচাতো বোন, যে কিনা তোকে নিজের বোনের মতো ভালোবাসতো, তাকে ঠকাতে? তার গায়ে কলঙ্কের দাগটা তো তুই লাগাতে চেয়েছিলি। লোক ভাড়া করে এনে ওকে কলঙ্কিত করতে চেয়েছিলি তুই। আমি যদি সেদিন তোকে না দেখে ফেলতাম, তাহলে হয়তো আমার মেহেরুন। থেমে যায় আদৃশ। যারা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি। ছোটবেলা থেকে ওকে সহ্য হয় না আমার। ও আমার দু চোখের শত্রু।
আমার বাবা নেই, বাবার আদর পাবার সৌভাগ্য আমার হয়নি। মেহেরুন তো সোনার চামচ দিয়ে জন্মেছিল, মা বাবার আদর সব পেয়েছে। ও মেহেরুনকে যখন দেখতাম খুব আদরে মানুষ হতে, তখন আমার গা জ্বলে উঠত। এসব কিছু তো আমারও পাওয়ার কথা ছিল, কিন্তু আফসোস আমি পাইনি। তখন ওর কাছ থেকে সব কেড়ে নিতে মন চাইতো আমার। এখন দেখুন আপনাকেও নিয়ে নিল। এটুকু বলে থামলো যারা। আদৃশ তাচ্ছিল্যের সুরে বলল, অপরশুকে হিংসে করলে এমনই সারা জীবন জ্বলে পুড়ে ছাই হতে হয়। আর উপকারের ক্ষতি করতে গেলে তা তো এমন হবেই। তবে তুমি যদি এসব না থামাও, তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। তুমি আমায় চেনো না মেয়ে, ভালোভাবে বলছি চুপচাপ সরে যাও, এতে তোমারই ভালো। আমার মেহরুনের গায়ে যদি আর একটা আঁচল লাগে, তাহলে কিন্তু ছাড়বো না আমি তোমায়। আদৃশ কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই তোমার। কথাটা যেন মাথায় থাকে। কথাগুলো এক নাগারে বলেই যারার দিকে এক পলক তাকায়, যে দৃষ্টি ছিল শুধুই ঘৃণা। হন হন করে গিয়ে গাড়িতে বসে পড়ে যারার সাথে কথা বলার বা শোনার কোনোটাই বিন্দু মাত্র ইচ্ছে নেই আদৃশের। পেছন থেকে অনেকবার ডাকে যারা, কিন্তু আদৃশ কোনো পাত্তা দেয় না। ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন করে ফোনে কথা বলতে বলতে গাড়িটা স্টার্ট দিয়ে সোজা চলে যায় নিজ গন্তব্যে। যারা পেছন থেকে চিৎকার করে বলতে থাকে, আমিও দেখে নেব কিভাবে সুখে থাকো তোমরা, এর শেষ আমি দেখেই ছাড়বো। আমি যখন সুখে নেই তখন কিছুতে মেহরুনকেও সুখে থাকতে দেব না। ধুলোবালি জেরে উঠে দাঁড়ায় যারা। এবার তাকে নতুনভাবে সাজাতে হবে সব কিছু। সামনে আর একটাই পথ খোলা আছে তার জন্য। হন হন করে ছুটতে থাকে সে। পথে একটা সিএনজি পেতেই সেটাতে চট করে উঠে পড়ে যারা। দূর হতে কেউ এই সবটাই নজরদারি করে, সেই সাথে ক্যামেরাবন্দি করে নেয়। মুখে তার বাঁকা হাসি ফুটে ওঠে। সময় মতো সে নিজ থেকে সবটা ফাঁস করবে। ভালো মানুষের মুখোশ খোলা অবধি তাকে যে আড়ালেই থাকতে হবে। দ্রুততায় সব সরে পড়ে সে। ব্যালকনি হতে চাপা কান্নার আওয়াজ মেরে অর্ণের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল মেহরুন। হঠাৎই এই কান্নার করুণ সুর কর্ণকর ঠেকতেই পা থেমে যায় তার। সাত পাঁচ না ভেবে অর্ণের রুমের পথে পা বাড়ায় মেহরুন। ব্যালকনির রেলিংয়ের সাথে মাথাটা এলিয়ে দিয়ে বসে আছে অরণি। ফোনটা পড়ে আছে মেঝেতে। মুখে তার উদ্ভ্রান্তের চাপ, চোখ বেয়ে তার এখনো অশ্রুকণা ঝরছে। কিছুক্ষণ পর পর সে ফুঁপিয়ে উঠছে। অন্তরের বেদনায় তাকে এমন করুণ সুরে কাঁদাচ্ছে। অরণি এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে অরণির কাছে যায় মেহরুন। সবসময় হাসি খুশি থাকা মেয়েটাকে এমন করে কাঁদতে দেখে মেহরুন উত্তেজিত হয়ে পড়ে। নানান চিন্তা ঘুরপাক খায় তার মস্তিষ্কের করটিতে, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। শেষমেশ আর মুখ বুজে না থেকে ক্রন্দনরত অরণির গালে দুহাত রেখে উত্তেজিত হয়ে তাই মেহরুন জিজ্ঞেস করে বসল, কি হয়েছে আপু, তুমি এভাবে কাঁদছো কেন? অরণি চকিত তাকায় মেহরুনের দিকে। অসময়ে মেহরুনের আগমনে চমকায় অরণি। তবে কি মেহরুন শুনে ফেলেছে? সত্যি গোপন করতে তাই দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়। মুখে জোরপূর্বক হাসি ফুটে বলল, কই কিছু হয়নি তো, এমনিতেই আর কি, তেমন কিছু নয়। মেহরুন এক দৃষ্টে তাকিয়ে রইল অরণির দিকে। অরণির মুখে এমন কথা বললেও তার চোখ তো অন্য কিছু বলছে। অরণি মিথ্যে বলছে তাকে? মেহরুন সন্দিহান চিত্তে বলল, তোমার চোখ তো অন্য কিছু বলছে, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ আপু? অরণি এক পলক তাকায় মেহরুনের দিকে, মুখ অন্যদিকে ফিরে নিয়ে বলল, মায়ের কথা মনে পড়ছিল ভীষণ। মেহরুনের বিশ্বাস হয় না অরণির কথা। অরণি কথা ঘোরাতে মায়ের দোহাই দিচ্ছে না তো। তাই সে আবারও বেশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জিজ্ঞেস করে বসল, সত্যি কি তাই আপু, নাকি অন্য কিছু? অরণি এবার মেহরুনের দিকে ফিরে তাকায়, গম্ভীর কণ্ঠে বলল, প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত জীবন বলতে কিছু আছে মেহরুন। আমারও নিশ্চয় তেমন ব্যক্তিগত জীবন বলতে কিছু রয়েছে। আমি চাই না নেক্সট টাইম তুমি আর ইন্টারফেয়ার করো আমার লাইফে। মেহরুন হোঁচট খায়। অরণের বলা কথাটা ভীষণভাবে আঘাত পায় মেহরুন। এ কয়দিনে সে অরণিকে নিজের মনের মতো ভাবতে শুরু করেছিল। তাই তো অধিকার খাটাতে মেহরুন অরণিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে ফেলে, তাকে হেয় করার জন্য তো বলেনি কিছু? মেহরুন করুণ কণ্ঠে বলল, সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি। আমি তোমায় হেয় করার জন্য বলিনি। আসলে আমার তো আর কোনো অধিকার নেই তোমায় জিজ্ঞেস করার তোমার ব্যক্তিগত জীবন নিয়ে। এ ভুল আর কখনো হবে না আপু।
কথাটা বলেই অরণি উত্তর পাওয়ার আশায় আর বসে না থেকে দ্রুত নিজের রুমে চলে যায়। মেহরুন তার চোখের অশ্রুতে টইটম্বুর অরণিকে আপন করে ভেবেছিল। মেহরুন কিন্তু অরণি পারেনি মেহরুনকে আপন ভাবতে। বিছানায় উবু হয়ে শুয়ে তাই বালিশে মুখ গুজে কেঁদে উঠে সে। এদিকে মেহরুনের চলে যাওয়া দেখে মলিন হাসে অরণি। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। মনে মনে সে বলল, তুমি আমায় ভুল বোঝাতে যত না কষ্ট পেয়েছি তার চেয়ে বহুগুণ কষ্ট পেয়েছি তো তার দেওয়া কথার আঘাতে। অরণির বুক চির দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার জীবনে আদৃশ ছাড়া আপন বলতে আর কেউ রইল না। সে এমন এক হতবাকা, যাকে সে সবচেয়ে ভালোবাসে তাকে সে হারিয়ে ফেলে চিরদিনের মতো। হয় সে মারা যায়, নয়তো তার চেয়ে বহুদূর চলে যায়। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।